আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুভ সন্ধ্যা। সকল দর্শকদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান অভিমুখে। আমাদের এই দেশ ভারতবর্ষ তার বিভিন্ন সময়েই বিভিন্ন শিক্ষানীতির জন্য ভারতের দরবারে বিখ্যাত। তেমনই এক শিক্ষানীতির নতুন সংস্করণ আমাদের নিউ এডুকেশন পলিসি 2020। এই নতুন শিক্ষানীতি নিয়েই ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাদের মধ্যে রয়েছে অনেক প্রশ্ন, অনেক আলোচনা। তাই সে সকল কিছু আলোচনা এবং তাদের কিছুটা কনফিউশন দূর করার জন্য আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান, যার বিষয় মার্কশিটের পাশাপাশি ব্যবহারিক পারদর্শিতায় কি তবে আমাদের আগামী ভবিষ্যৎ। আমাদের আজ বক্তা আসনে রয়েছেন আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রুরাল স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর জয়ন্ত চৌধুরী। নমস্কার স্যার, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এবং রয়েছেন ত্রিপুরা সরকারি আইন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর অনিন্দিতা সিনহা। ম্যাডামকেও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে দূরাভাষ মাধ্যমে রয়েছে আমাদের আরেকজন অতিথি, তিনি শিক্ষা গবেষক এবং উদ্যোগপতি শ্রীমতী ধৃতি চ্যাটার্জি। ম্যাডামকেও আমি স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। তাই নতুন শিক্ষানীতি নিয়েই সকলের মনে কিন্তু একটা প্রশ্ন, একটা অনেক জল্পনা কল্পনা রয়েছে। তা এই বিষয়ে স্যার আপনি যদি কিছুটা আলোকপাত করেন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। নতুন শিক্ষানীতি যেটা নিয়ে আলোচনা চলছে, স্বাভাবিকভাবেই যখনই কোনো কিছু নতুন কিছু হয় সেটা সবার কাছেই সবটা যে ক্লিয়ার সেটা নয়। একটা চিরাচরিত প্রথা চলছে, সেখান থেকে নতুন কিছু যখন আমরা দেখি তার ভালো দিক, খারাপ দিক অনেক রকমভাবে বিভিন্নভাবে দেখতে চাই। কোনোটারই হয়তো সদুত্তর এখনই নেই, কোনোটারই এখনই সদুত্তর দেওয়াও সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা আছে। এর কিছু অবশ্যই অনেকেই দেখতে পাচ্ছে বেশ কিছু ভালো দিক আছে যেগুলো আগে ছিল না। আবার অনেকেও আশঙ্কা করছে, অনেক ধরনের জিনিস আশঙ্কা করছে। তার ফলে সঠিকভাবে এখনই এর কোনো নির্দিষ্টভাবে আমরা বলতে পারি না যে এটা খুব ভালো বা এটা খুব খারাপ, সেভাবে আমাদের বলা এখনই সময় আসেনি। কিছুটা আপনি বলতে পারেন যে এটা এক্সপেরিমেন্ট হিসাবে চলছে, আগে যাবে, কোথাও আটকাবে, আবার ঠিক হবে। কিন্তু এই নয় যে কোনোটাই আমরা পুরোপুরি এটাকে খারিজ করে দেবো বা পুরোটাই আমরা দেব। সময় আমাদেরকে হয়তো সেই উত্তর দেবে। কিন্তু এর কিছু সিদ্ধান্ত অবশ্যই আছে যেগুলো নিয়ে চিন্তা ভাবনা বা আজকে যেমন আলোচনার বিষয়, এটা অবশ্যই দরকার যে আলোচনাগুলো দরকার যে আদপি কি হতে চললো বা আদপি একটা যখন নতুন কিছু শিক্ষানীতি বা যে কোনো কিছু আসে তখন আমাদের একটা শব্দ খুব ইম্পর্টেন্ট, যে রেডিনেস। আমরা কতটা তৈরি আছি। যদি আপনি আমাদের বলেন, আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছি আমরা কতটা তৈরি, আপনি যদি অভিভাবকদের কথা বলেন তারাও কতটা তৈরি আছে, ছাত্রছাত্রীদের বলেন তারাও কতটা তৈরি আছে, কলেজে যারা পড়াচ্ছে, ইউনিভার্সিটি যারা প্রশাসক যারা আছে তারাও কতটা তৈরি। বেশ কিছু বিষয় আছে, ধরেন ইন্টার্নশিপ, সামার ইন্টার্নশিপ বা বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ, এই যে শব্দগুলো আছে, কোথায় পাঠানো হবে, কিভাবে পাঠানো হবে, অনেকের কাছে রাস্তাগুলো ক্লিয়ার নেই। আবার নতুন নতুন জিনিস আসছে যেগুলো আমরা আগে হয়তো ছিল না, যেমন গ্র্যাজুয়েশন 4 বছরের একটা করার প্রচেষ্টা চলছে, মাস্টার ডিগ্রি 1 বছর, অনেক ভ্যালু অ্যাডেড কোর্স হচ্ছে, ভোকেশনাল চলছে, স্কিল চলছে,
মেজর মাইনরের ব্যাপার চলছে, অন্য অ্যালায়েড সাবজেক্টের সাথে আপনাকে যুক্ত করতে হবে। তার ফলে অনেকগুলো দিক আছে। এখন বেশ কিছু জায়গাতে আপনি নিশ্চয়ই জানেন যে যখন এই শিক্ষানীতি আছে তার সেটাকে সঠিকভাবে রূপায়ণ করার জন্য প্রচুর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বা হওয়া উচিত আরও বেশি। এবং আজকের যে আলোচনা চক্রটা আয়োজন করা হয়েছে এরকম আরও এর আগেও হয়েছে এবং আরও বেশি হওয়া উচিত অবশ্যই। তো আপনাদের এই আজকের যে আলোচনা এটা অবশ্যই সাধুবাদ দিতে হয় যে আজকে বিষয়টা আপনারা ঠিকই ধরেছেন যে প্রথাগত মার্কশিটের বাইরে স্কিল ডেভেলপমেন্টটাকে আমরা কি গুরুত্ব দেব কি দেব না। এই প্রসঙ্গে যদি বলতে হয় যে স্কিল শব্দটা একটা আছে যেটা আমাকে বলতে পারেন যে হাতে কলমে, এবং এই স্কিলটা শুধুমাত্রই সিলেবাস কেন্দ্রিক নয়। আপনি সিলেবাস যদি দেখেন, সিলেবাসে একটা মার্কস অবশ্যই, আমাদের যে সিলেবাস করা হয়েছে সেখানে ক্রেডিট সিস্টেম আছে, নিউ এডুকেশন পলিসিতে আপনি পড়ছেন, কিন্তু তারপরেও আপনি ধরে নিন যে কোনো একটা কোর্স কমপ্লিট করলেন, কোনো একটা বিষয় আপনি শেষ করলেন, তারপরেও তো আপনার চাকরির জন্য একটা ব্যাপার যে আমি চাকরির জন্য কি হচ্ছে, এমপ্লয়াবিলিটির জন্য কি। তাছাড়াও আমি আর দিক থেকে অন্যভাবে আমি যদি দেখি যে আমার গ্র্যাজুয়েশন বলুন, আমার মাস্টার ডিগ্রি বলুন, পড়ার সাথে সাথে তো একটা মানুষকেও তৈরি করছে, তার বিষয়টাও তো তৈরি করছে। যেমন স্কিল, কমিউনিকেশন স্কিল, আমি কথা বলতে পারবো কিনা। কথা বলাটা শুধু মার্কশিটের মধ্যে নয়, কথা বলাটা শুধু চাকরির ক্ষেত্রে নয়, কথা বলাটা তো আপনি যে কোনো জায়গাতে কথা বলতে পারেন। যে কথা বলার যে একটা স্কিল, আমরা বিভিন্ন জায়গাতে স্টুডেন্টদের চেষ্টা করি, আমাদের দেখি যে প্রেজেন্টেশন স্কিল, যে কী করে প্রেজেন্ট করতে হবে, তাই না, যে একটা বিষয়কে কী করে প্রেজেন্ট করতে হবে। এটা শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সারা জীবন তার কাজে লাগবে। তো স্কিল বলতে আমরা সেটাই বলছি যে আপনারা যে স্কিলের কথা বলছেন এটার প্রাসঙ্গিকতাটা এতটাই বেশি যে স্কিলটাকে আপনি সিলেবাসের মধ্যেই ভাববেন না, এটাকে সিলেবাসের মধ্যেই রেখে দেবেন না। কোনো জায়গাতে হয়তো ভালো টিচার পাওয়া যাচ্ছে না, যে স্কিলটার দরকার সেই স্কিলটাই হয়তো হচ্ছে না। কিন্তু যে ধরনের স্কিলগুলো শুরু হয়েছে, আমি আগেও বললাম যে প্রথমেই যে সব কিছু সমাধান হয়ে যাবে তা নয়, আস্তে আস্তে যখন যত বেশি প্রবলেম আমরা ফেস করব তত বেশি তার সলিউশনও হবে। এবং আমি আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে সেই জিনিসগুলো কিছুটা উঠে আসবে। তো এখন আমার দিক থেকে এটা মনে হয় যে এটা খুব প্রাসঙ্গিক একটা বিষয় এবং এটা দরকার হবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার আমি চলে যাচ্ছি অনিন্দিতা ম্যাডামের কাছে। তোমরা এই বিষয়ে আপনিও যদি কিছু একটা আলোকপাত করেন। হ্যাঁ, স্যার যেটা বললেন সেটা একদম কারেক্ট, কিন্তু আমি একটু পেছনে যেতে চাইবো, দ্য ব্যাকগ্রাউন্ড যেটার পরিপ্রেক্ষিতে এনইপিটা এসেছে। 1986-এ এর আগে এডুকেশন পলিসি 34 ইয়ার্স আগে এসেছিল, 34 ইয়ার্স পরে এই নতুন পলিসিটা আমরা পেয়েছি। এর মধ্যে প্রচুর স্টুডেন্টরা পাস করেছে উইথ ডিগ্রিজ, কিন্তু যদি আমরা দেখি আজকে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিটা কোন এরিয়াতে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট এত ভাবে বাড়ছে, তো ওটাকে ট্যাকল করার জন্য অ্যাকচুয়ালি ন্যাশনাল এডুকেশন পলিসিটার ওয়ান অফ দ্য প্রাইমারি অবজেক্টিভ, এই যে স্কিলটা আমরা বলছি সেটা কেন, টু ফর গেইনফুল এমপ্লয়মেন্ট যেটাকে বলা হয়, যে এমপ্লয়মেন্টটাতে সমাজের এবং ইন্ডিভিজুয়াল দুজনেরই যেখানে লাভ হচ্ছে সেটাকে বলা হচ্ছে গেইনফুল এমপ্লয়মেন্ট। এখন ভারতের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, দ্য ইউথ পপুলেশন। ইউথ পপুলেশন যেখানে প্রপারলি এডুকেশন পেয়েছে এবং ওদের যখন স্কিলগুলো, রেকুইজিট স্কিলসগুলো রয়েছে, যে কান্ট্রিতে এটা ওরা সক্ষম হয়েছে করতে, দিজ আর দ্য কান্ট্রিজ দ্যাট আর লিডিং দ্য ওয়ার্ল্ড টুডে। তো আমাদের যে পলিসিটা, এটা একদম কি বলবো, আমরা হতে পারি ডেভেলপিং, বাট আমরা একটা ডেভেলপড কান্ট্রি দিকে এগিয়ে যাওয়ার জন্য উই হ্যাভ টেকেন আপ দিস পলিসি। নাও গ্লোবালি যদি আমরা দেখি হাউ আর কান্ট্রিজ প্রোগ্রেসিং, ওরা যে ডেভেলপমেন্ট হচ্ছে, ক্রমশ হয়ে চলেছে, এটার পেছনে মেইন কারণটাই হচ্ছে যেটাকে আমরা বলি ইনোভেশন। ইনোভেশন কি করে আসতে পারে? ইনোভেশন তখনই আসতে পারে যখন চিলড্রেনদের অ্যান্ড ইউথদের আমরা ক্রিয়েটিভ স্কিলসগুলোকে সাপোর্ট করি। এখন অব্দি যে পলিসিটা ছিল, আমরা যে শৈলীতে পড়াশোনা করে এসেছি, আমরা জানি আমাদেরকে ছোটবেলা থেকে প্রথমে শেখানো হতো ডিকটেশন, এরপরে বলা হতো রাইমসগুলো রিসাইট করো, উইচ মিনস কি আমরা রোট লার্নিং যেটাকে বলে, মেমোরি, এটার উপরে আমাদের পুরো জোরটা ছিল। বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিসার্চ ফাইন্ড করেছে ইট ইজ ডিস্ট্রাক্টিং দ্য ক্রিয়েটিভিটি অফ স্টুডেন্টস। এটাকে এখানেই আমরা একটা ফুল স্টপ করে এই স্ট্রিমটা যেটা চলে আসছে এটাকে আমরা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার, এটা এনইপিটা একটা প্রবল একটা স্টেপ।
কিভাবে? এখানে প্রত্যেকটা লেভেলের স্টুডেন্টকে না শুধু আমরা ফ্লেক্সিবিলিটি দেওয়া হচ্ছে, কিন্তু ওর ক্রিয়েটিভিটি, ওর ফর এক্সাম্পল ধরো আমি একজন সায়েন্স স্টুডেন্ট, কিন্তু আমার মিউজিক পছন্দ। এখন একটা স্টুডেন্ট যখন 12 পাস করছে, ও শি ইজ অনলি 18 ইয়ার্স ওল্ড, কিন্তু আমাদের প্রেজেন্ট এডুকেশন সিস্টেমের এক্সপেকটেশন কি, যে 18 ইয়ার্সের স্টুডেন্টটা একদম ক্লিয়ার যে ও সায়েন্স পড়বে। এটা কতটা এজাম্পশন, একটা বড় এজাম্পশন। এটার ভিত্তিতে আমরা ওকে এডমিশন দিচ্ছি, এবং পরবর্তীকালে যখন ও বলছে যে আই এম নট কমফোর্টেবল, ও পিছিয়ে যেতে পারছে না, কোনো অপশন নেই, ড্রপ আউট। তো এটাকেই আমরা একদম সুন্দর করে, যাতে ও নিজের চয়েসটা নিতে পারে, প্রথম 3টা সেমিস্টার জেনারেল মানে সবার কমন সাবজেক্ট দেওয়া হচ্ছে। The student is allowed to understand what the different disciplines, কি different disciplines গুলো কি, সাবজেক্ট গুলো কি ব্যাপারে, এটা বুঝে ও তারপর ডিসাইড করতে পারে। ওকে এই চয়েসটা দেওয়া হচ্ছে। আপনাকে যদি বলি, খুব একটা টাইম নেব না, যে অমর্ত্য সেন উনি বলেছেন ডেভেলপমেন্ট ইজ ফ্রিডম। তাহলে ফ্রিডমটা স্টুডেন্টদের জন্য নয় কেন? আমি তো বলবো ডেভেলপমেন্ট তখনই হবে যখন ইউথকে আমরা ফ্রিডম দেবো, অ্যান্ড ফ্রিডম মিনস ফ্রিডম ইন চুজিং, যে আমি কোনটা পড়বো, কিভাবে পড়বো, কতদিন, কিভাবে আই ডেভেলপ মাই সেলফ। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দোজ ইম্পর্টেন্ট পলিসিস। আর একটা ছোট অ্যাসপেক্ট আমি হাইলাইট করবো, ভ্যালিউ যে শব্দটা এনইপিতে রয়েছে, এটার একটা রিলেটেড অ্যাসপেক্ট হচ্ছে সেলফ রেসপেক্ট। আপনি যদি বিশ্বে দেখুন যে কান্ট্রিজগুলো নাম্বার 1-এ আছে, চায়না, ইউএস, ওরা নিজের কালচারের ব্যাপারে খুব প্রাউড। আপনি কোনটা শুনবেন না ওদেরকে বলতে যে মাই কালচার দিস ইজ নট ভেরি প্রাউড। তো আমাদের মধ্যে ছোট্ট একটা মেবি একটা আমাদের একটা রয়ে গেছিল, যে আমরা কোথাও প্রাউড হতে পারছিলাম না। এই পলিসির মধ্যে অনেক কিছু আছে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, যেখানে বলা হয়েছে স্টুডেন্ট অ্যাটলিস্ট একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর দুটো, একটা মাদার টাং এবং আরেকটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে শিখতেও পারে। আমি যদি তামিল হই, আপনি পাঞ্জাবি, আমি পাঞ্জাবি শিখবো, আমি আপনার সাথে ইজিলি বুঝতে পারবো, আপনার লিটারেচার পড়তে পারবো। এটা ইন্ডিয়াকে ইন্টিগ্রেট করার জন্য ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। তো আমার ওপেনিংয়ে আমি এতটুকু বলবো, তারপরে অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। এবার আমরা চলে যাব আমাদের দূরভাষে থেকে যোগাযোগ যার সঙ্গে আমরা করছি, ম্যাডাম ধৃতি চ্যাটার্জির সাথে। আশা করছি ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম, এবার আপনার থেকে একটু জেনে নেব এই যে নতুন যে শিক্ষানীতি, তার সম্পর্কে আপনার একটু মতামত আমরা এবার জেনে নেব। একদম। সবার আগে আমি বলি, পশ্চিমবঙ্গ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অভিনন্দন যে আপনারা এরকম একটা অনুষ্ঠানের জন্য এরকম একটা অনুষ্ঠান করছেন, আজকের এরকম একটা আলোচনা আমরা করছি। আমি একেবারে জয়ন্তদা এবং অনিন্দিতাদি দুজনের সাথেই একমত। এখানে আমি বলবো স্যার এবং ম্যাডাম যেটা বলেছেন, ওনারা এডুকেশন সিস্টেমের মধ্যে আছেন, সেই জায়গায় থেকে ওনারা যে কথাটা বলেছেন সেটা একেবারে গ্রহণযোগ্য এবং একদমই সঠিক কথা ওনারা বলেছেন। দুটোই আমি দুতরফ ভাবে বলবো। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে নতুন শিক্ষানীতি এবং আমাদের যে আজকের আলোচনা মার্কশিটের পাশাপাশি বা স্কিল সেট, যেটা আগামীর ভূমি, দুটো নিয়েই বলবো। প্রথমে বলি আমাদের নতুন শিক্ষানীতির কথা। আমরা যারা উদ্যোগপতি বলুন বা যারা আমরা পর্দার এপারে আছি, যারা আমরা বলতে পারেন কর্মসংস্থান, আমি আজকে তাদের পার্সপেক্টিভটা তুলে ধরলে আমার মনে হয় অনেক বেশি সুবিধে হবে। কারণ আমাদের এই যে আমাদের তরফটা অনেকেই জানেন না, যারা মানে সিস্টেমের মধ্যে থেকে করছেন, কথা বলছেন, ইভ্যালুয়েশন করছেন, সেটা তো স্টুডেন্টরা জানতে পারছেন এবং অভিভাবকরা জানতে পারছেন, কিন্তু যারা কর্মসংস্থান করছি বর্ষে, তারা কি ভাব, তারা একজন স্টুডেন্টই চাইছি, সেটা আজকের আমি একটু ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করবো আমার ওপেনিং স্টেটমেন্টে। তো আমার যেটা মনে হয়, আমরা কিন্তু খুবই ওপেনলি আমরা এই নতুন শিক্ষা ব্যবস্থাকে স্বাগত জানিয়েছি। একটা সময় এসে গিয়েছিল ভারতবর্ষে যেটাতে আমাদের মনে হতো যে ডিগ্রি এবং ব্যবহারিক যে শিক্ষা, যেটাকে আমরা প্র্যাকটিক্যাল নলেজ বলবো, তার মধ্যে একটা অন্তর, একটা ফারাক চলে আসছিল, যেখানে আমাদের যারা ডিগ্রি পাশ করে বেরোচ্ছে এবং তারা যথেষ্ট ভালো কলেজ থেকে পাশ করে বেরোচ্ছে, কিন্তু কোথাও যখন তারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছে, তখন আমাদের মনে হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং ব্যবহারিক যে মানে অ্যাপ্লিকেশন লেভেল যেটা, সেখানে বিরাট ফারাক থেকে যাচ্ছে। যার জন্য আমাদের কি করতে হতো, আমাদের
বা মানে কর্মসংস্থানের পরেও, তাদের হায়ার করার পরেও তাদের রীতিমতো প্রশিক্ষণ দিতে হতো ইন্ডাস্ট্রি তাদের মানে যোগ্য করে তোলার জন্য। তো নতুন যে শিক্ষা ব্যবস্থা এসেছে তাকে স্বাগত জানানোর অন্যতম মূল কারণ হচ্ছে যে এই যে ব্যবহারিক পারদর্শিতা, যেটা স্কিল, যেটা তৈরি কথা নতুন শিক্ষা ব্যবস্থা বিভিন্ন রকম ভাবে বলেছে, যেটা জয়ন্ত স্যারও বললেন এবং অনিন্দিতা স্যার ম্যামও বললেন। এই দুটো এই পার্টিকুলার এই জায়গাটায় আমি অত্যন্ত মানে কি বলবো, ওপেন হার্টেডলি আমি ওয়েলকাম জানাচ্ছি নতুন শিক্ষা ব্যবস্থাকে। এবং তার সাথে সাথে আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই। এই যে ভাগগুলো করা হয়েছে না, যেটা 5+3+3+4 যে ভাগটা করা হয়েছে, যেটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল স্টেজ বা ধরুন প্রিপারেটরি স্টেজ বলছি, মিডল স্টেজ বলছি, বা হাই স্কুল স্টেজ বলছি, এটার সাথে এত সুন্দরভাবে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সাজানো হয়েছে এবং যে ইকুয়ালি করা হয়েছে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে ডিফারেন্ট বোর্ড রয়েছে আমাদের দেশে এবং প্রত্যেকটা বোর্ড থেকে তাদের নিজস্ব শিক্ষার আলাদা আলাদা সেট আপ ছিল, নিজস্ব সিলেবাস, নিজেদের একটা পড়াশোনার ধরন। তার ফলে কি হতো, একটা শিক্ষা ব্যবস্থার যে স্টুডেন্ট অন্য শিক্ষা ব্যবস্থার স্টুডেন্টের সাথে একটা বিরাট ফারাক হয়ে যাচ্ছিল। মেরিট থাকলেও অনেক সময় সেই যে একটা প্রতিযোগিতা বলুন বা একটা সুযোগ, সেইটা জায়গাটায় তারা পেরে উঠছিল না। সেই জায়গাটায় নতুন শিক্ষা ব্যবস্থা যে কথাটা বলছে যে মেরিট বেসড বাট ইকুইটেবল, এইটা কিন্তু একটা খুব গ্রহণযোগ্য একটা জায়গা, যেটা আমার মনে হয়েছে যে হ্যাঁ অবশ্যই মেরিট বেসড হওয়া তো সবসময় উচিত, কিন্তু তার সাথে সাথে সকলের সমান সুযোগ পাওয়াটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তাই আজকের আমাদের একটি দেশে আমরা যদি সমস্ত সিলেবাস গুলো, আমাদের যে যে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সিলেবাস আছে, আমরা যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা স্টুডেন্টদের জন্য অনেক বেশি সুযোগ ইন ফিউচার করে দিতে পারবো। এবং অনিন্দিতা ম্যাম যেটা বললেন ওটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে এই একটা জায়গায় এই যে ভ্যালু সিস্টেমটা, ফিলিং প্রাউড অ্যাবাউট মাই ওন কান্ট্রি, নিজের দেশকে নিয়ে গর্ব করা, এটা কিন্তু সত্যি আমাদের দেশের ইয়াং জেনারেশন বলুন বা আমাদের জেনারেশনে বলুন, অভাব আছে এবং এই অভাবটা থাকা উচিত নয়। আজকের এই যে আমাদের কালচারটা, আমাদের ভ্যালুটা, এই জায়গাটা কিন্তু ভীষণভাবে বাচ্চাদের বোঝানো খুব দরকার। আমার মনে হয় যে ফান্ডামেন্টাল স্টেজ আছে, ওই ফান্ডামেন্টাল স্টেজে যেটা খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সেটা হচ্ছে লাইফ স্কিল। এই একটা জায়গায় আমি অত্যন্ত খুশি যে এই যে লাইফ স্কিলটা তৈরি করে দেওয়া হচ্ছে প্রথম 5 বছরের মধ্যে। এইটা কিন্তু একটি স্টুডেন্টের চরিত্র গঠন করতে সাহায্য করবে বলে আমার মনে হয়। কারণ দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিই, আজও এই পরিস্থিতি বিদ্যমান। একজন কর্মসংস্থান করতে পারি এরকম একজন মানুষ হিসেবেই বলছি, যখন ধরুন আমার কাছে ইন্টারভিউ দিতে ছেলেরা আসে, এখনো পর্যন্ত কিন্তু তাদের একটা মিনিমাম ডিগ্রি আমরা জিজ্ঞাসা করে থাকি যে তুমি কি এই ডিগ্রি পাস করেছো, অ্যাটলিস্ট দিস ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া আমাদের থাকে। কিন্তু তার সাথে সাথে আমরা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সেই স্টুডেন্টের মাইন্ডসেটটাকেও টেস্ট করে থাকি যে শুধু ডিগ্রি, স্কিল, নলেজ এটাই কিন্তু শেষ কথা নয়। তার ইন্টিগ্রিটি আছে কিনা, সে কতটা ডেডিকেশন দিয়ে কাজটা করবে। এই যদিও প্রথম দিনের পর্যবেক্ষণে সেরকম ভাবে কিছুই বোঝা যায় না, এই জন্য আমি সবসময় বলি যে ইন্টারভিউটা হচ্ছে একটা ওয়ান ডে ওয়ান্ডার। তো কিন্তু সেখানেও আমরা চেষ্টা করি বোঝার যে একটা বাচ্চার মধ্যে বা একজন স্টুডেন্টের মধ্যে কতখানি ইন্টিগ্রিটি বা ভ্যালিউজ রয়েছে, কোর ভ্যালিউজ, যেটা আমাদের কোম্পানির ভ্যালিউর সাথে অ্যালাইনড হবে কিনা। তো এই আমার ওপেনিং স্টেটমেন্ট আমি এটুকুই বলতে চাইবো। তারপর ডেফিনেটলি যেমন আমরা আলোচনা আমরা করব, তখন যদি মনে হয় যে আমার মতামত দেওয়া প্রয়োজন আমি নিশ্চয়ই দেব। এবারে আমি যে বিষয়টা নিয়ে একটু বলতে চাইছি, মানে যেহেতু আমাদের এই ধারাবাহিকভাবে চলে আসা এই এক শিক্ষানীতি অনেক বছর ধরে যেটা চলছিল, তা হঠাৎই এক পরিবর্তন দেখতে পেল।
তা সেটা নিয়ে যেহেতু প্রায় আমাদের বক্তারা প্রত্যেকেই শিক্ষাগত পেশার সঙ্গে জড়িত, তা সেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিরকম প্রতিক্রিয়া? অনিতে শুরু করো কলেজ থেকে, কারো ওখান থেকে আসুক। স্যার আপনি শুরু করুন, প্রফেশনাল Okay. কলেজে এটা। না, আমাদের ক্ষেত্রে ইউনিভার্সিটিতেও যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে স্টুডেন্টরা, আমরা মেনলি কলেজের স্টুডেন্টদেরকেই পাই। তো সেখান থেকে কেমন ভাবে উঠে আসছে, প্রত্যেকেই আমরা বললাম যে আমরা এখনো পর্যন্ত প্রিপারেশন স্টেজেই রয়েছি প্রত্যেকেই। অলরেডি স্টার্ট হয়ে গেছে, ত্রিপুরাতেও নিউ এডুকেশন পলিসি স্টার্ট হয়ে গেছে। আমরাও নতুন ভাবে চেষ্টা, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যে বিষয়টা পড়াই গ্রাম উন্নয়ন, তো রুরাল স্টাডিজ, এইটা যখন আমরা স্টার্ট করেছিলাম 2006 সালে, তখন অনেকেই সাবজেক্টটা কি সেটাই জানতো না, মানে সাবজেক্টটা আসলেই কি। আমিও যখন পড়াশোনা করেছিলাম বিশ্বভারতী শান্তিনিকেতনে, তখন রুরাল ডেভেলপমেন্ট পড়েছি, এটা সাবজেক্টটা কি এটা। কিন্তু আজকে বিভিন্ন জায়গাতে দেখি রুরাল স্টাডিজ স্টার্ট হচ্ছে জায়গাতে, এবং আমাদের স্টুডেন্টরা বিভিন্ন সাবজেক্ট থেকে এসেছে, মানে গ্র্যাজুয়েশন তারা আর্টস, সায়েন্স, কমার্স থেকে আসতে পারে। এবং আমাদের ডেটা রেকর্ড হচ্ছে মোর দ্যান 90% স্টুডেন্ট কোথাও না কোথাও এনগেজ গভর্নমেন্ট প্রজেক্টে, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা, ফরেস্ট ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল প্রজেক্ট জাইকা, ইন্দো জার্মান। কিছু স্টুডেন্ট ইভেন আমরা প্রাউড ফিল করি, তারা মোর দ্যান 1,50,000 ওপর স্যালারিও পাচ্ছে। ওএনজিসিতে চাকরি করছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা বলি। আমাদের ছেলেরা করছে পালাটানা, সেখানে সিএসআর ম্যানেজার আমাদের স্টুডেন্ট রয়েছে। বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট, স্বাবলম্বন, রুট সেটি, এগুলোতে আমাদের স্টুডেন্টরা রয়েছে। ইভেন আরবান এরিয়াতে আগরতলা যে মিউনিসিপ্যালিটি কাউন্সিল, সেখানে আরবান লাইভলিহুড মিশন সেখানেও কাজ করছে, সিপার্ডে কাজ করছে। তার ফলে কি হচ্ছে, এখন আমরা ফিল করি যে যেটা আমরা 2006 হয়তো স্টার্ট করেছি, এখন এই ধরনের কোর্সগুলি বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে। যেমনি একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরাও যখন হচ্ছে যে এইটা পড়ে শুধু এটাই হতে পারে, এরপর আপনি স্কুল টিচার বা এটার জন্য, কিন্তু এখন এত বেশি উইংটা বেড়ে গেছে, এমপ্লয়াবিলিটি যে জায়গাটা, এবং তার জন্য কি হচ্ছে নতুন কোর্সগুলো আসছে। এবং আমাদের সিলেবাসটাতেও প্রথম থেকেও এবং এখনো যেটা করে যে সেটাকে প্র্যাকটিক্যালি যেতে হবে। সে ফর এক্সাম্পল আমি যদি কথার জন্য বলছি, আমি পঞ্চায়েত পড়াচ্ছি, কিন্তু পঞ্চায়েতটা ক্লাসের মধ্যে পঞ্চায়েত সিস্টেম, ত্রিপুরার পঞ্চায়েত সিস্টেম এটা পড়ানো, কিন্তু সে যখন পঞ্চায়েতে গিয়ে জানছে পঞ্চায়েতের একজন প্রধান আমার থেকে ভালো টিচার, আমার থেকে সে ভালো টিচার। আমরা যখন পড়াই যে ব্লকে রুরাল ডেভেলপমেন্ট কেমন হয়, আমরা স্টুডেন্টদেরকে 15 দিন ব্লকে পাঠিয়ে দিই, যে ব্লকে থাকবে, বিডিও ইজ দ্য বেস্ট টিচার দেন আস, তারা সেখানে গিয়ে শিখছে। এনজিও, আমাদের 21 ডেজ এনজিও প্লেসমেন্ট থাকে, সেই এনজিওতে গিয়ে তাকে শিখতে হবে যে এনজিও কেমনভাবে ফাংশন করে। তারপর আমাদের বেশ কিছু স্টুডেন্ট আছে, তারা নিজেরা এনজিও চালাচ্ছে। আমি যেটা বলতে চাইছি যে একটা কোর্স পড়ে আপনার কতগুলো উইং তৈরি হয়েছে। আপনি নিজেও এমপ্লয়াবিলিটি হতে পারে, যে আপনি নিজেরটা নিজে করছেন, আপনি ইভেন একটা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন। এর সাথে আমরা বেশ কিছু কোর্স, যেমন নতুন কোর্সগুলো বলছি, তাতে স্টুডেন্টদের যেমন ত্রিপুরা ইউনিভার্সিটিতে একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন ব্যাম্বু কাল্টিভেশন অ্যান্ড রিসোর্স ইউটিলাইজেশন, রাবার কাল্টিভেশন, রাবারের ওপর। কিছুদিন আগে ন্যাক এসেছিল, ন্যাকেও কিন্তু এই ধরনের সাবজেক্টগুলো চাইছে, যে ভার্মি কম্পোজ, ব্যাম্বু, যেটা আমরা লোকাল যেটা বলছি, আপনারা অনেকেই শুনেছেন লোকাল ফর ভোকাল ফর লোকাল অ্যান্ড আপনি সিলেবাস করুন বিভিন্ন, কিন্তু আপনার যে রিসোর্স আছে, আপনার যেটা দরকার, সেই বেস করে সেগুলোও আপনাকে নতুন অ্যাডিশন করতে হবে। নিউ এডুকেশন পলিসিও কিন্তু সেই জায়গাটা আছে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি যেটা রিয়াকশন বলছেন, স্টুডেন্টরা অনেক বেশি, যেমন সে অন্য একটা ডিপার্টমেন্টে নিতে হবে, তো কোন ডিপার্টমেন্টে, যেটা অনিন্দিতা ম্যাডাম আগেই বলছিলেন, যে আমাদের স্টুডেন্টরা তারা এনএসএস নিতে যাচ্ছে, কিংবা আমাদের স্টুডেন্টরা যাচ্ছে হয়তো ফটোগ্রাফি। আপনি বলবেন রুরাল স্টাডিজ পড়ে হঠাৎ করে ফটোগ্রাফি নিতে যাও, কিন্তু বহু স্টুডেন্টদের দরকার যে এই যে আজকে রিপোর্টিং হচ্ছে, আজকাল সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে আসছে, তো ফটোগ্রাফিটা শিখলে তার অনেক বেশি সুবিধা, একটা ভিডিওগ্রাফি শিখলে অনেক বেশি সুবিধা। সেটাতে করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে রুরাল ডেভেলপমেন্ট বা গভর্নমেন্টের প্রচুর স্কিম, প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এখন সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছে, এটা দরকার, ম্যান্ডেটরি। তো এটা যদি শিখতে পারে, তাহলে এর সাথে সাথে একটা অ্যাডিশন রয়েছে।
এই যে জায়গাগুলো আসছে নতুন নতুন জায়গাগুলো, এতে স্টুডেন্টদেরও কি হয়েছে একটা ইন্টারেস্ট গ্রো করে, যে সবসময় আমরা যেটা পড়ে এসেছি, হয়তো সেই সময় পড়েছি আমরা কিছুটা হয়তো অন্যরকম ভাবে, যে শুধু ক্লাসরুম বললো একটা না, এখন পড়ার মেথোডোলজিটাই টোটালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা অনেক বেশি স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করে। লার্ন উইথ ফান, ইভেন সামথিং লার্ন ইভেন আর্নও। আমাদের স্টুডেন্টরা পড়তে পড়তেই ডাটা কালেকশন করে, কোনো প্রজেক্টে কাজ করছে, সেখান থেকেও তারা টাকা রোজগার করছে। তো এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু তাকে তৈরি করতে হচ্ছে। তো স্টুডেন্টদের রিয়াকশন নিউ এডুকেশন পলিসি হিসাবে যদি বলেন, দেখুন ওনার এতটা তো স্টুডেন্টরাও অ্যাওয়ার্ড নয়, আমরাও কতটা অ্যাওয়ার্ড এখনো পর্যন্ত সন্দেহ আছে। আমরাও শিখছি, আমরাও ট্রেনিং নিচ্ছি, আমরাও বিভিন্ন ফোরামে যাচ্ছি, বলছি, আলোচনা করছি, সেখান থেকে আমাদের যারা যারা আছে তাদের কাছে ওরিয়েন্টেশন নিচ্ছি, আমরা তাদের কাছেও জানতে পারছি, এবং আমরা সিলেবাস তৈরি করছি। আমাদের সিলেবাস প্রায় আমি শিওর যে কলেজগুলোতেও হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিলেবাস আমাদেরকে আবার নতুন করে ঢেলে সাজাতে হয়েছে নিউ এডুকেশন পলিসির ফ্রেমওয়ার্কে কীভাবে আমরা দাঁড় করতে হবে। এবং এটাতে আরও সেটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আগে একটা ছিল যে একটা ডিপার্টমেন্ট মানে সে শুধু একটা ডিপার্টমেন্ট, এখন তা নয়। এখন ইন্টারডিসিপ্লিনারি নেচারটা এত বেড়ে গেছে যে আমি শুধু রুরাল ডেভেলপমেন্ট বা ইকোনমিক্স থেকে এসেছে না, আমরা একসাথে কাজ করতে হয়। আমার কিছু ও পড়বে, ওর কিছু আমি পড়বো, এটা না হলে পরিপূরক হবে না, কোনো একটা কনফাইন থাকবে না। এইটার একটা টোটালিটি যেটা বলছে, তার মানে আমার অনেকগুলো ওপেনিং বেরিয়ে যাচ্ছে যে আমি কোনটার দিকে কোথায়। তো স্টুডেন্টদের কাছেও তারাও আস্তে আস্তে নিচ্ছে, তারাও এনজয় করছে, তারাও এই ব্যাপারগুলো আসছে। আমরা আমাদের একটা সময় ছিল যে এই কলেজগুলোতে আমরা নিশ্চয়ই শুনেছি এনসিসি একটা স্কিলের জন্য আছে। এই প্রথমবার এনসিসি অ্যাজ এ মাইনর সাবজেক্ট 13টা কলেজে বোধহয় স্টার্ট করেছে। আমাদের ডিপার্টমেন্ট থেকেই আমরা কোর্সটাকে ডিজাইন করেছি বা চলছে, যারা এনসিসি নিয়ে দেয়। তো এনসিসি যে একটা সাবজেক্ট হতে পারে এটা কিন্তু এর আগে কেউ ভাবা হয়নি। তো এই জায়গাগুলো আসছে নতুন নতুন আপনাকে, যাতে করে আপনি রেডি হয়ে এই যে চাকরির বাজারটা, যেমন এখন আপনার চাকরির দিকে ধরে নিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবাই চারিদিকে কথা বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আপনি কি করবেন? এটার জন্য ভয়ে পিছিয়ে যাবেন যে আমার জন্য কম্পিউটার সব কাজ করে দেবে, না আপনি এটাই শিখে নতুন করে যাবেন? তো এই যে নতুন নতুন বিষয়গুলো, তার ফলে আমাদের সিলেবাসেও আমরা চেষ্টা করছি নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসার জন্য, আপডেট করা। অ্যান্ড ইটস এ ভেরি ডায়নামিক সিলেবাস, শুড বি ভেরি ডায়নামিক। কারণ আমি তো পড়িয়ে দিয়ে আমি কি পড়েছি কোনো এক সময় 2000 সালে পাস করেছি, সেইটা দিয়ে আমার স্টুডেন্টকে তো 2024-এ রেডি করতে পারি না। তো তারও কিছু নতুন, এবং স্টুডেন্টরাও ভীষণ স্মার্ট। এখনকার স্টুডেন্টের মোবাইল ফোন থাকাতে স্টুডেন্টরাও ভীষণ স্মার্ট। আমরা যখন ক্লাসে ঢুকি আমরা মনে হবে, কিন্তু এটা ফ্যাক্ট, আমাদেরকে এখন বেশি পড়াশোনা করতে হয়। এখন বেশি পড়াশোনা করতে আমরা ভাবতাম যে মাস্টার ডিগ্রি যখন হয়ে গেছে তখন পড়েছি, ব্যাস চাকরি পেয়ে যাব, গেছি, আর বোধহয় পড়াশোনাটা নাই। এখন বেশি পড়াশোনা করতে হয় স্টুডেন্ট পড়াশোনার জন্য। তো স্টুডেন্টদের যে কোশ্চেন, তারা যে বিভিন্ন জায়গা থেকে যেগুলো করছে, এইটা অনেক বেশি আমাদেরকেও রেডি হতে আপনারা আজকাল। এবং তার সাথে আপনার বলি, স্টুডেন্টদের ক্ষেত্রে অপশন বেড়ে গেছে। আগে একটা সময় শুধু ত্রিপুরা ইউনিভার্সিটি ছিল, আজকাল ইকফাই হয়েছে, আরও অনেক ইউনিভার্সিটি আসছে, এমবিবি ইউনিভার্সিটি হয়েছে, টেকনো ইউনিভার্সিটি নতুন হয়েছে, তারাও বিভিন্ন ধরনের কোর্স করছে। তারা আমাদের একটা ঘাটতি ছিল, তারাও দেখলাম ব্যাচেলার ইন রুরাল স্টাডিজ শুরু করছে, 4 বছরের একটা কোর্স। তার ফলে কি হচ্ছে, স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বলছিল চয়েস, আমার কোন সময়ে কোনটার সাথে যুক্ত, কোন ধরনের নতুন কোর্স আমি পাচ্ছি, সেই কি হিস্ট্রি, সেই কি পলিটিক্যাল সায়েন্স পড়বে, সেই কি, আমি বলছি না ওগুলোতে কাজ পাবে না, আমি বলছি কি করতাম, আমরা হিস্ট্রি পড়ে চেষ্টা করতাম যে আমি একটা স্কুলের চাকরি পাবো বা একটা কলেজের চাকরি। কিন্তু এখন হয়তো দেখা যাচ্ছে যে হিস্ট্রির সাথে আরেকটা সাবজেক্ট যোগ হচ্ছে, ধরেন আপনি ট্যুরিজম, তাহলে হিস্টোরিক্যাল প্লেস ট্যুরিজমের সাথে পার্ট, সেই কম্বিনেশনে যখন চলছে। এবং আজকের এই যে স্কিল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং এত বেশি বেশি শুধু এখানে নয়, সারা পৃথিবী জুড়ে চলতে শুরু করছে। রিসেন্টলি আমরা তো জানি আমাদের ত্রিপুরাতে বাঁশ নিয়ে কাজ হয়, ব্যাম্বু নিয়ে। রিসেন্টলি আমি আফ্রিকাতে গিয়েছিলাম, আফ্রিকাতে নতুন কোর্স স্টার্ট করে এলাম ব্যাম্বুর উপর, এবং ন্যাশনাল ফরেস্ট একাডেমি উগান্ডা এবং আফ্রিকাতে প্রথমবার কোনো ব্যাম্বুর উপর একটা কোর্স স্টার্ট করলো, যেটাতে আমি ত্রিপুরার ইউনিভার্সিটিতে শুরুতে এটা ছিলাম বলে আমরা গিয়ে সিলেবাস করে থেকে টিচারদেরকে শিখিয়ে এলাম। তো এটা শুধু নয় যে ভারতবর্ষ জুড়ে এখন লোকের কাছে চাকরি, সরকারি চাকরি ব্যাপারটা কমতে শুরু করেছে, এটা ঘটনা, সব দেশেই একই অবস্থা, এটা শুধু আমাদের
তাহলে বাকি জায়গাগুলো কোথায়, তার ওপেনিং কোথায়? হয় তাকে সেলফ এমপ্লয়েড হতে হবে, নয় তাকে এন্টারপ্রেনিওর হতে হবে, নয় তাকে অন্য জায়গাতে যেতে হবে, শুধুই গভর্নমেন্টের কথা ভাববে না। কিন্তু যখনই আমি মার্কেটে যাচ্ছি, আমাকে মার্কেট মানেই কম্পিটিশন, সেই কম্পিটিশনে টিকে থাকতে গেলে আমাকে স্কিল বাড়াতেই হবে। যত বেশি আপনি জানতে পারবে তত বেশি আপনি কম্পিটিটিভ। এই চাকরি বন্ধ তো আরেকটা জায়গায়, এই চাকরি বন্ধ হয়ে ধরে নিন আমি একবার গোলবাজারে গিয়েছিলাম, এইখানেই গোলবাজারে একটা ভেরি ইন্টারেস্টিং, যে কেউ একজন মোবাইল ছাড়াতো, বা আগে টেলিফোন ছিল, এখন সেই টেলিফোন তো কারো কাছে নেই, তা আপনি কি বন্ধ করে দেবেন ব্যবসা, যে আমি ওই ফোন নেই মানে আমার ব্যবসা বন্ধ? তারা এখন অ্যান্ড্রয়েড ফোন সারাচ্ছে। তা আপনি যদি স্কিল আপগ্রেড না করেন, নিজেকে যদি আপনি না চেঞ্জ করেন, তো টাইম আপনাকে চেঞ্জ করে দেবে। তো ইটস ইম্পর্টেন্ট যে চেঞ্জটাকে, সেই জন্য বলছে চেঞ্জ ম্যানেজমেন্ট। তো সময়ের সাথে ক্লাইমেট চেঞ্জ বলুন আর যাই করুন না কেন, এই অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটিটা স্টুডেন্টদের মধ্যে আরো বেশি বেশি আনতে হবে। যে আমি একটা দোহাই দিলাম যে সরকারি চাকরি নাই, এটা দিয়ে হবে না, নেক্সট হোয়াট, সেই নেক্সট লেভেলের থিঙ্কিংটা স্টুডেন্টদের মধ্যে নিয়ে আসাটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে, শুধু স্টুডেন্টদের না। স্টুডেন্টরা আমাদের কাছে একটা দীর্ঘ সময় থাকে বাড়ির থেকে, তাদেরকে আমরা কিভাবে মোল্ড করছি এটার উপর অনেকটা নির্ভর করে। তো তার ফলে আমরা স্টুডেন্টদেরকে যতটা সম্ভব চেষ্টা করছি যে মার্কেটটা সামনে যেটা আছে, মার্কেটের জন্য রেডি হতে হবে। মার্কেট তোমার জন্য হয়নি, তুমি মার্কেটের জন্য রেডি হবে। তো স্টুডেন্টদের মধ্যেও এটা যেমন একটা শুরু হয়েছে, কিন্তু আমি আবার প্রথম থেকেই বলছি, এখনই এটা নিয়ে কনক্লুশন বা বলার মতো জায়গা নেই। সবাই আমরা শিখছি, যেহেতু একটা নতুন জিনিস, সবাই আমরা শিখছি এবং অ্যাকর্ডিংলি আমরাও নিজেদের মতো করে এটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, অ্যাডপ্ট করার চেষ্টা করছি। সিমিলারলি স্টুডেন্টদেরকে সামনের দিনে যেগুলো জায়গাগুলো আসবে সেগুলো অ্যাডপ্ট করার জন্য রেডি করছি। এই অ্যাডাপ্টেবিলিটি ইজ ইম্পর্টেন্ট। মানে ওই ইন্টারডিসিপ্লিনারি ব্যাপারটা সাবজেক্টে ওদের স্কোপটাকে আরো বাড়িয়ে অবশ্যই দিচ্ছে। অবশ্যই যেরকম নলেজ বেসিসটা ওদের বাড়িয়ে দিচ্ছে, সেরকম ওদের আর হয়তো সেরকম ভাবে শুধু ওই একটা ডিগ্রি বা একটা কোর্সের জন্য আমি নির্ভর হতে হবে চাকরি, সেটা নয়। আমি আশেপাশে অনেক কিছু শিখে রাখছি, যার জন্য আমার এমপ্লয়াবিলিটি স্কোপটা অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আবার সেই একই প্রশ্ন নিয়ে ম্যাডামের কাছে, মানে সেই আমি স্যারের ছাত্রদের মধ্যে সেই প্রতিক্রিয়াটা কিরকম, ছাত্রছাত্রীদের? তো যদিও এটা এখন যে প্রফেশনাল কলেজগুলো আছে আমাদের, ল কলেজ এবং মিউজিক কলেজ, ওখানে এখনো এনইপি ইমপ্লিমেন্ট হয়নি, হবে নেক্সট ফেজে। কিন্তু আমরা নিজেরা টিচাররা যারা আছি, উই আর ভেরি কিউরিয়াস, আমাদের খুব জানার ইচ্ছে যে যদি হয়ে থাকতো তাহলে ওদের প্রতিক্রিয়া কি হতো। তার যে টিচার আমি ট্রাই করছি ইমপ্লিমেন্ট করার ছোট ছোট অংশগুলো এনইপি, জাস্ট অ্যাজ আ পাইলট টেস্ট কি হবে। তো আমি স্টুডেন্টদেরকে বললাম যে তোমরা এবার ফর এক্সাম্পল ওর ডেভেলপমেন্ট পেপারটা যেটা পড়ছে সেখানে পভার্টি, ওটা নিয়ে বললাম তোমরা একটা সার্ভে করো। তো বললাম, প্রথম বললো ম্যাডাম এটা কি আমাদেরকে ডোর টু ডোর করতে হবে, কিভাবে করতে হবে। তো এটাতে একটা স্কোপ টিচারও পায় যে ভালো করে স্টুডেন্টটাকে আরেকটু বেশি নলেজ দেওয়া, বিয়ন্ড দ্য বুক। টিচারের একটা স্কোপ আসে, টিচার নিজের যে নলেজটা রিসার্চের আছে স্টুডেন্টকে কনভে করতে পারে। তো তাই প্রথমে আমি ঘুম করতে হবে যে হাউ টু ডু ইট। তারপর ওরা গেল, আর যখন ফিরে এলো দেবার একদম দে হ্যাড এ লট অফ এনথুসিয়াজম, লট অফ হ্যাপিনেস, আর রিলেট করতে পেরেছিল দ্য কনসেপ্টস ইন ক্লাসরুম টু দ্য রিয়েল লাইফ থিংস। তারা পভার্টি কি এটাকে ওরা অ্যাকচুয়ালি ফিল করে এসেছে। অ্যান্ড দে টোল্ড মি ম্যাডাম ইট ইজ অ্যাকচুয়ালি লাইক দ্যাট, আমরা কতটা প্রিভিলেজ তাহলে যে আমরা আজকে এই ছাদের নিচে ফ্যানের নিচে বসে আরামসে পড়াশোনা করছি। আই লুক সো ওদের যে এই যে মানুষের যে ভেতরে যে একটা সেন্সিটিভিটি, এটা ডেভেলপ করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা স্টুডেন্টদেরকে একদম রিয়েল লাইফ সিচুয়েশনে ওগুলোকে ফেস করাই। এবং তারপর প্র্যাকটিক্যাল যেগুলো করানো হচ্ছে, ওদের আশেপাশে স্কিল ডেভেলপ হচ্ছে, যেমন হাউ টু রান এ কম্পিউটার, এক্সেল কি করে করা, এসপিএসএস কি করে করা। এগুলো ওদের যখন ওরা পরে চাকরি জীবনে যাবে, এগুলো ওরা ভাবে আরে এগুলো তো আমরা জানি, শিখে এসেছি, কনফিডেন্স সহ তারা নেক্সট স্টেপটা নিতে পারবে। তো দিস ইজ হাউ ওদেরকে আমরা আস্তে ইন স্টেপ বাই স্টেপ ওদেরকে আমরা ওদিকে নিয়ে যাচ্ছি, যেখানে ওরা ফুললি কনফিডেন্ট হবে। অ্যান্ড অনলি দেন আমাদের যে স্বপ্নটা যে ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, যেখানে আমি এমপ্লয়মেন্ট খুঁজছি না, আমি এমপ্লয়মেন্ট দিচ্ছি, আমি এমপ্লয়ার, ওটার জন্য একটা কনফিডেন্স লেভেল চাই। আর ওটাই সিস্টেমের থ্রু এইভাবে গ্র্যাজুয়ালি বিল্ড করার চেষ্টা করা হচ্ছে। তো স্যার যেটা বলছিলেন, ইফ আই নট রং স্যার, ওই ডুয়াল ডিগ্রি প্রোগ্রামটা যেটা, সেখানে মনে হয় ফরেন থেকেও সাইমালটেনিয়াসলি একটা ডিগ্রি করার সুযোগ, এটা আপনি ভাবতে পারবেন না কত বড় জিনিস। একটা ফরেন ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্টকে দুজনই ডিগ্রিটা কনফার করছে, ওর স্কিল সেটটা কতটা বেড়ে যাচ্ছে, ওর এমপ্লয়াবিলিটিটা কতটা বেড়ে যাচ্ছে। তো এই যে ফ্লেক্সিবিলিটি এনইপি প্রথম আমাদের কিভাবে, ও একটা সেই ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টটাও একটা বুঝে যাচ্ছে।
মানে শুধু এখন শুধু সেই পুঁথিগত দিক থেকেই শিক্ষাটা সীমিত নয়, ওরা পাশাপাশি এখন হাতে কলমেও প্রায় মানে কিছু কিছু স্কিল আমরা যা বলছি সেগুলো শিখে নিচ্ছে। সেই প্রসঙ্গে আমরা আবার চলে যাব আমাদের দূতাবাস থেকে যিনি যোগাযোগ ব্যবস্থায় আছেন ধৃতি ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনি যদি কিছুটা আপনি যা দেখলেন এর মধ্যে, মানে ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়ে কিরকম একটা প্রতিক্রিয়া, কিরকম রিয়াকশন হচ্ছে ওদের মধ্যে? এর কথা বলতে আমি প্রথমেই বলি যে আমি বেশ কিছু ইউনিভার্সিটির সাথে যুক্ত ইন দ্য সেন্স তারা আমাকে ডাকেন তাদের স্টুডেন্টদের লেটেস্ট টেকনোলজি সম্বন্ধে অ্যাওয়্যার করার জন্য। যেমন গত পরশুদিনই আমি NSHM কলেজে গিয়েছিলাম, আমাদের কলকাতার মানে পশ্চিমবঙ্গের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ। তো ওখানে আমি আমার যে স্পেশালাইজেশন AR VR অগমেন্টেড রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি এর ওপর আমি ওদের একটা ছোট ওয়ার্কশপ দিই উইথ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস আমার VR হেডসেট দিয়ে। যে ধরনের উৎসাহ এবং উদ্দীপনা আমি ওদের মধ্যে লক্ষ্য করেছি, গোটা 2.5 ঘন্টার একটা ওয়ার্কশপ, যেখানে আজকের মানে স্টুডেন্টদের ক্লাসমুখী করাটাই খুব বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে টিচার্সদের জন্য, যেটা আমি বিভিন্ন মানে এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যুক্ত থাকার জন্য আমি বেশ কয়েক বছর যাবত দেখতে পাচ্ছিলাম। এখন কিন্তু আস্তে আস্তে সেই ব্যাপারটাকে একটু একটু ফেড আউট হতে শুরু করেছে, কারণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানরাও তারাও বুঝতে পারছেন যে স্টুডেন্টদের যদি ধরে রাখতে হয়, তাদের সাথে তাদের মতো করে যদি মানে তাদেরকে আকর্ষিত করতে হয়, তাহলে এই লেটেস্ট যেটা আজকে স্যার বললেন, জয়ন্ত স্যার, যে আজকের ডেটে তার প্রত্যেকের কাছে ইন্টারনেট আছে এবং এমন কোনো জিনিস নেই যে জিনিসটা তারা চাইলে তার সম্বন্ধে জানতে পারে না বা পড়তে পারে না। হয়তো একটা সম্পূর্ণ ধারণা তারা পাবে না, কিন্তু এক আইডিয়া একটা পেয়ে যাবে যে এটা কি, কোথায় ব্যবহার হচ্ছে, কি প্রয়োজন। তো তার ফলে এই যে একটা বিস্তৃত দুনিয়া তৈরি হয়েছে, একটা বিস্তীর্ণ দুনিয়া, যা মানে ইন্টারনেটের দুনিয়ার কথা বলছি, তার যেমন পজিটিভ সাইড রয়েছে তার নেগেটিভ সাইডও রয়েছে, সেগুলো আজকে থাক বরঞ্চ। কিন্তু এই যে এক্সপোজারটা ওদের সাথে তাল মেলাতে হলে কিন্তু এই জায়গাগুলো কলেজগুলো চেষ্টা করছে এবং স্টুডেন্টদের কিন্তু তাতে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে, এটা আমার এক্সপিরিয়েন্স বলে। দেখুন, আমি তো টেকনোলজির যুগের মানুষ, মানে আমি টেকনোলজি নিয়েই কাজ করি। তো আমার অভিজ্ঞতা যদি আমি বলতে যাই, দেখুন আজকে যখন আমরা কর্পোরেটে কাজ করি না, আমরা কিন্তু কোনো একটা টেকনোলজি নিয়ে কাজ করি না। যেমন স্যার এবং ম্যাম বললেন যে একটা ডিসিপ্লিন নিয়ে কাজ হচ্ছে না, অনেকগুলো ইন্টারডিসিপ্লিনটাকে এক করে যদি আমরা পড়াশোনাটা করতে পারি, যে বাচ্চাটা আজকে গ্রাম উদ্যোগ নিয়ে পড়ছে তার ফটোগ্রাফিতে ইন্টারেস্ট থাকতেই পারে বা তার গানের প্রতি ইন্টারেস্ট থাকতেই পারে। লাইকওয়াইজ যখন আমরা কর্পোরেটে কাজ করি, একটা টেকনোলজি নিয়ে আমরা কাজ করি না। একটা প্রজেক্ট হয়তো হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির ওপর, কিন্তু তার ব্যাক এন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেভঅপস অনেক কিছু কাজ করছে, অনেকগুলো টেকনোলজি প্যারালালি কাজ করছে। কাজেই আজকের দিনে স্টুডেন্টদের অনেক বেশি হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, রাদার দ্যান যেটা নর্মাল আমাদের এখনো পর্যন্ত যে প্রথাগত শিক্ষাটা আমরা চালিয়ে যাচ্ছি। তো এই ব্যাপারে কথা বলতে গিয়ে আমি দুটো কথা বলবো। প্রথম বলি আমার 2019 সালের একটা অভিজ্ঞতার কথা। আমার এই যে অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে আমার কাজ, সেটা জন্য যেহেতু ভারতবর্ষে একটা সময় মানে কোভিড এর আগে পর্যন্ত এটা নিয়ে অতটা বেশি চর্চা ছিল না, আমাকে ভীষণ বাইরে বাইরে ঘুরতে হতো এটাকে নিয়ে জানার, শেখার জন্য। তো 2019 সালে আমি চায়না নানজিং প্রভিন্সে যাই, ওখানে একটা ওয়ার্ল্ড এক্সআর কনফারেন্স হয়েছিল, যেখানে একটা ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ন ছিল, যেখানে মানে আদার দ্যান চায়না বাইরে প্রচুর দেশ ওখানে ওদের এই প্যাভিলিয়নে নিজেদের স্টল দিয়েছিলেন এবং সেখানে একটা বিশাল ভিড়, বিশাল মানে স্টুডেন্টদের স্কুল এবং কলেজ থেকে রীতিমতো নিয়ে আসা হয়েছিল এই এক্সিবিশনে পার্টিসিপেট করার জন্য। সেখানে আমি দেখেছিলাম ক্লাস 6-7 এর বাচ্চাদের হেডসেটে মানে VR হেডসেট পরিয়ে তাদের DNA রিপ্লেসমেন্ট শেখানো হচ্ছে একটা পার্টিকুলার কিউবিকলে। তো আমি না ওই পার্টিকুলার ঘটনাটা দেখে আমি জাস্ট নড়ে গিয়েছিলাম ভিতর থেকে, যে আজকে তাহলে শিক্ষা ব্যবস্থা এইসব দেশে কোথায় এগিয়ে গেছে, তাহলে আমার দেশের ছেলেমেয়েরা কেন সেই সুযোগটা পাবে না? এই যে ব্যবহারিক
মানে চেষ্টা, আমি বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমি একটা ভিডিও দেখছিলাম, চায়নায় একটা স্কুলে পড়ানো চলছে, যেখানে ওরা একটা লাইভ বোর্ডের মাধ্যমে পড়ছে, মানে ওই যে বোর্ডটা না, স্কুলের যে বোর্ডটা ইটসেলফ ইজ আ সিমুলেশন, যেখানে একটা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করে দেখানো হচ্ছে। আমি সিমিলার জিনিস সিঙ্গাপুরেও দেখেছি। তো এই যে টেকনোলজির ব্যবহার করে পড়াশোনাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া, এইটা কিন্তু ভীষণ প্রয়োজন। এই যে রিসেন্ট টেকনোলজি গুলো, এআই, এমএল, সাইবার সিকিউরিটি, এআর, ভিআর, কোয়ান্টাম টেকনোলজি, মেটাভার্স, এইগুলো কিন্তু আজকে স্টুডেন্টদের মুখে মুখে ঘুরছে। এই টেকনোলজি গুলোকে যদি অ্যাটলিস্ট খুব ছোট ভাবে একটা আউটলাইন মানে আইডিয়া হিসেবেও যদি না সিলেবাসের অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে কিন্তু স্টুডেন্টরা যুগের সাথে তাল মেলাতে পারবে না। এবং আমি যে কথাটা বারবার বলি, এখানে শুধু টিচারদের যে রোল রয়েছে তা তো নয়। হ্যাঁ, অবশ্যই একটা স্কুলে একটা বাচ্চা 8-9 ঘন্টা কাটায়, কাজে সেই স্কুলের পরিবেশ এবং সেই স্কুলের পরিকাঠামো, ব্যবহার, টিচারদের সাথে ইন্টারাকশন, এটা একটা বাচ্চার মনে ভয়ঙ্কর ভাবে প্রভাব ফেলে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু ঠিক তেমনি অভিভাবকদের যে দায়িত্বটা, সেটাও কিন্তু অস্বীকার করা যায় না। একটা বাচ্চার শিক্ষা প্রথম শুরু তো হয় তার বাবা মার কাছেই, তাই না? দ্যাট ইজ দ্য স্মলেস্ট ইউনিট। তাই বাবা মার একটা দায়িত্ব কিন্তু থেকেই যায় যে বেসিক ভ্যালুস লাইক ইন্টিগ্রিটি, আই মিন নট ব্লেমিং টু এনিওয়ান। আজকে যখন একটা বাচ্চা কিছু ভুল করছে, সে সেই ভুলটা অন্য কারোর ঘাড়ে দিয়ে নিজে জাস্ট সরে যেতে চাইছে সেই জায়গাটা থেকে। হেল্প চাইতে ভয় পাচ্ছে একটা বাচ্চা, যার জন্য একটা বাচ্চা চূড়ান্ত মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে কখনো কখনো। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু একটা বাবা মাকে তৈরি করে দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় শুধু কিন্তু মানে এই প্রতিযোগিতাই সব নয়, তাদের বোঝাতে হবে একটা বাচ্চাকে যে একটা মার্কশিটে থেকে অনেক বেশি ভ্যালু তার লাইফের। এই একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি, একটা বাচ্চা একটা স্কুলে কিভাবে মানে রিয়াক্ট করবে, এটা আমরা এক্সপেক্ট করি যে সে হার্ড ওয়ার্কিং হবে, ওবিডিয়েন্ট হবে, ভ্যালিউজ শিখবে, গুড মার্কস আনবে, একজন রোল মডেল হয়তো তার থাকবে যাকে সে ফলো করবে। অ্যাট দ্য সেম টাইম সেই বাচ্চাটা যখন স্কুলে যাবে, তার কাছ থেকে কি আমি এই একই রিয়াকশন এক্সপেক্ট করব? নয় না। তখন আমি এক্সপেক্ট করবো যে সে ক্লাসরুম এনভায়রনমেন্টের সাথে সাথে সে বাইরের জগৎটাকে দেখবে, চিনবে, লাইক মাইন্ডেড মানুষদের সাথে নেটওয়ার্কিং করবে, তাদের সাথে কথা বলবে, হয়তো সেখান থেকে তার কাছে স্টার্ট আপের কোনো আইডিয়া চলে আসবে, হয়তো সেখান থেকে এমন কিছু মানুষের সাথে সে হয়তো পরিচিত হবে। যদি অবশ্যই কথায় বলে যে ইউ আর দ্য সাম টোটাল অফ 5 পিপল দ্যাট ইউ আর বি উইথ, তো সেই রকম সঠিক মানুষদের সাথে তুমি যদি মেশো, তাহলে তুমি বুঝতে পারবে যে আজকের যুগে জব অপরচুনিটিটা কোথায় বেশি। তোমার জব করতে ভালো লাগে না, তোমার নিজের কোনো ইউনিক আইডিয়া, কোনো ইনোভেশন নিয়ে কাজ করতে ভালো লাগে, তারপর তুমি নিজের মানে স্টার্ট আপ আইডিয়াটাকে নার্চার করলে। এইভাবে একটা মানুষকে, একটা বাচ্চাকে শেপ হতে হবে, তার মাইন্ডসেট, তার ব্যবহার বা তার ব্যবহারিক চারিত্রিক গঠন পুরোটাকেই পরিবর্তিত হতে হবে স্কুল থেকে কলেজ লেভেলে। এবং এই জায়গাটায় কিন্তু একজন অভিভাবকের রোল অসম্ভব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বটাকে কিন্তু অস্বীকার করা যায় না। তাই যদি শিক্ষা ব্যবস্থা বলি, আমার কাছে কিন্তু বাবা মা থেকে শুরু করে, মানে পরিবার থেকে শুরু করে হায়ার এডুকেশন, পুরোটাই একটা সিস্টেম, কোনোটাই এই সিস্টেমের বাইরে নয়। অসংখ্য ধন্যবাদ ধৃতি ম্যাডামকে। আমাদের আলোচনা চলতে থাকবে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। দেখা হচ্ছে বিরতির অপর প্রান্তে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস, লংতরাই কি ভালো খেতে। শুদ্ধ ঘি
অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি? বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ। রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছে জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আমরা ফিরে আসছি আবার আমাদের আলোচনায়। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ওই যে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সগুলো বা এগুলো, সেগুলো যে আমাদের নতুন এখন এডুকেশন সিস্টেমের মধ্যে যেরকমভাবে চলে আসছে, বা এই টোটাল নিউ এডুকেশন পলিসিটাই যদি ধরি, সেটার কি কি চ্যালেঞ্জেস রয়েছে? আমি আমার সকল বক্তাদের কাছে এই প্রশ্নটা রাখছি, মানে শিক্ষক হিসেবে বা ছাত্রছাত্রী হিসেবে কি কি চ্যালেঞ্জেসের সম্মুখীন আমরা হতে পারে? কারেক্ট। ফার্স্ট হচ্ছে যে শুরু থেকেই শুরু, সেটা স্কিল ট্রেনিং দেব। এখন আপনি কোন ধরনের স্কিল দেবেন সেটা একটা বড় চ্যালেঞ্জ, প্রথম ফাইন্ড আউট করা। না হলে তো সে আবার আগের মতোই হয়ে যাচ্ছে যে আপনাকে একটা সাবজেক্ট পড়তে হচ্ছে। এখন এই সাবজেক্ট আমার লাগবে কি লাগবে না, এই ডিসিশনটা কে নেবে, কিভাবে নেব, আমার কি স্কিল আছে। এবং তার সাথে যেটা হচ্ছে যে আমি যে যার জন্য রেডি হচ্ছি, যে স্কিল, কিছু স্কিল থাকে যেগুলো আমার লাইফ স্কিল, যেটা বলছিলাম, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, আমার টিম বিল্ডিং, একসাথে কাজ করাবো, কপারেশন, কাউকে হেল্প করব, এই ধরনের স্কিল তো চলবেই, এটা লাইফ স্কিল, এটা চলতে। তাছাড়াও যখন আমি যদি বলি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়েছি, সেই ইন্ডাস্ট্রি কি চাইছে সেইটার একটা দরকার। তো শুধু কলেজের টিচাররা বা ইউনিভার্সিটির টিচাররা আমরা একটা অ্যাজুম করে স্কিল দিচ্ছি না, ইন্ডাস্ট্রির সাথে আমাদের একটা রিলেশন দরকার, যে অ্যাকচুয়ালি যারা এদেরকে টেকার, যারা এদেরকে নেবে, তারা কি ধরনের স্কিল চাইছে। আপনি যদি বাংলাদেশে বলেন তো তারা তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তাহলে আপনাকে তো সেই ধরনের স্কিল চাই। কিংবা যদি বলেন যে আমার ছেলে মেয়েদেরকে এখন অন্য অন্য কান্ট্রিতে পাঠাবো, যেখানে কিছুদিন আগেও হচ্ছিল যে আমাদের স্টুডেন্টরা, ছেলেমেয়েরা ইসরায়েল যাবে কিনা, তো তারা কি ধরনের স্কিল ডিমান্ড করছে সেইটা আপনাকে জানতে হবে। সেই জায়গাতে আমাদের ইউনিভার্সিটি কলেজগুলোতে তার পরিকাঠামোটা আপনাকে ভাবতে হবে, যে আমি একটা স্কিল দেবো, ধরুন প্লাম্বার, খুব সহজ জিনিস যে আপনার দরকার, বাড়িতে দরকার, বা ইলেকট্রিশিয়ান। এখন আমি কোন কলেজে এটা পড়াবো, তার স্কিল আপনি বলছেন, কিন্তু তার যে ল্যাবরেটরি কে শেখাবে, রাইট? তো আমি আগেও বললাম শুরু হয়েছে একেবারেই, কিন্তু শুরুর ক্ষেত্রে এই জায়গাগুলো এখন আমাদের কিছু সাজেশন অবশ্যই আমরা দিতে পারি। যেমন স্কিল ম্যাপিং করাটা ভীষণ দরকার, যে কোন কোন জায়গায় তার একটা ডেটাবেস আমার দরকার, যে কি ধরনের স্কিল বেসিক্যালি রিকোয়ার, তার একটা লিস্ট করা। সেই ধরনের না হলে আবার একটা টেলার মেড যে এইটাই তোমাকে সবাইকে পড়তে হবে, তো ইট বিকাম এ পার্ট অফ সিলেবাস, স্কিল হলো না, রাইট? বা এটাকে আমার স্কিল করা হচ্ছে যার কোনো প্র্যাকটিক্যাল নাই। স্কিল মানেই কিন্তু হাতে কলমে শিক্ষা, তাহলে আমি তো থিওরি দিয়ে তো হতে পারেন না। তাহলে কলেজের কোনো জায়গাতে বা ইউনিভার্সিটির কোনো জায়গাতে তার ফ্যাকাল্টি বা স্কিল পার্সন, আমি শুধুই ফ্যাকাল্টি বলছি না, ইন্ডাস্ট্রি থেকেও আসতে পারে। সে যদি কেউ আসেন যে ইন্ডাস্ট্রি থেকে এসে
যদি বলেন যে গ্রুমিং করানো, স্টুডেন্টদেরকে গ্রুমিং করা, একটা হতে পারে স্টুডেন্টদেরকে গ্রুমিং করা, যে কোনো ইন্ডাস্ট্রি থেকে কেউ এলো, তারা বললো কি করে কোট পরতে হয়, কি করে টাই লাগাতে হয়, সেটাও তো গ্রুমিং। কিভাবে কথা বলতে হয়, কি করে প্রেজেন্টেশন দিতে হয়, এটাও তো গ্রুমিং। সেই জায়গাগুলো আস্তে আস্তে বাড়াতে হয়, দিন দিন বাড়াতে হবে, এখনো আমাদের সেই রেডিনেসটা আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক ধরনেরই যাবো, আমি ধরেন সব রেডি, কিন্তু আমার নেওয়ার লোকটা কোথায়? আমাদের এখান থেকে যদি বলি যে ব্যাঙ্গালোরে কিছু ছেলে মেয়েকে পাঠানো হবে, তারা সেখানকার সাথে উপযুক্ত হতে পারবে কিনা, কতটা লেভেল পর্যন্ত। তার ফলে এই জায়গাটা আমাদের এখন দরকার এসে গেছে যে ম্যাপিং অফ স্কিল, কোন ধরনের স্কিল রিকোয়ার। বেসিক কিছু তো অবশ্যই লাগবে, কিন্তু তাকে তার সাথে সাথে স্কিল ওরিয়েন্টেড করার জন্য এটা লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশন। আজকাল পিপিপি মডেল খুব শোনা যাচ্ছে, শোনা যায়ও, পিপিপি মডেলেই আজকাল চলছে অনেক কিছু। যত বেশি আপনি এক্সপোজার দেবে স্টুডেন্টদেরকে, বাইরে নিয়ে গিয়ে আমি কোনো ইন্ডাস্ট্রির সাথে যেতে পারবো। আমরা আগেই বললাম আমাদের যেগুলো লাগে আমরা ব্লকে পাঠাচ্ছি, বলছিলেন গ্রামে পাঠানো হচ্ছে বা এনজিওতে পাঠানো হচ্ছে, তো সেখান থেকে কি স্কিল তারা দরকার 21 দিন জানছে, 15 ডেজ জানতে পারছে, 15 দিন, কিন্তু সেটা কলেজে যে স্কিল শেখানো হবে তার একটা এক্সপোজার বাইরে থেকে, হয় তারা ইন্ডাস্ট্রি লোক আসুক কিংবা স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রি, তার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট কোথা থেকে আসবে, তার জন্য স্পন্সরশিপ কোথা থেকে আসবে, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার কোথা থেকে আসবে, সমস্তটাই আশা করে যে ভবিষ্যতে হবে। যখন শুরু হয়েছে আস্তে আস্তেই হবে। আমি কালকে রাতারাতি আপনি সবকিছু এক্সপেক্ট করবেন আমূল পাল্টে যাবে, এটা হতে পারে না। ছোট বাচ্চা যখন চলতে শুরু করেছে পড়ে যাবে, আপনি সাইকেল চালাতে গিয়ে অনেকবার পড়ে গেছেন, সাঁতার শিখতে গেলে আপনাকে জল খেতে হবে, নাহলে আপনি সাঁতার শিখতে পারবেন না। তো নিউ এডুকেশন পলিসি আবারও আপনারা বলছি যে আমরাও আস্তে আস্তে রেডি হচ্ছি। আমরা একটা সময় আমাদের টিচাররা পড়িয়েছেন ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার হয়েছে, এখন আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে স্মার্ট রুম আছে, সেখানে আমরা পড়াচ্ছি। আমাদেরকে ট্যাব দেওয়া হয়েছে, তার সামনে আমরা রেকর্ড করছি, আমাদেরকে প্রেজেন্টেশনের জন্য জায়গা দেওয়া আছে, যে স্টুডেন্ট যদি না আসতে পারে সে ঘর থেকে বসে যেতে হবে। আজকে আমার মনে হলো এখন নেই, আমি আজকে আসতে পারলাম না কোনো কারণে, তার মানে আমার ক্লাসটা মিস হলো। কিন্তু আমার ক্লাসটা যদি রেকর্ড এবং তার মেটেরিয়াল যদি দেওয়া থাকে, সে রাত্রেবেলা 12টার সময় পড়লো। আপনি নলেজটা তো তাকে না করতে পারলেন না, সব আছে গুগলসে, সব পাওয়া যায়, সব কিছু আছে, কিন্তু তারপরও আমরা যখন সরাসরি পড়াচ্ছি তার একটা আলাদা রকম, এটা তো আপনি অস্বীকার করতে পারেন। মিক্স আছে, যেমন মুখ আপনি নিশ্চয়ই শুনেছেন যে অনলাইন, ম্যাসিভ অনলাইন কোর্স, সেখান থেকেও আপনাকে কিছু নেই, অর্থাৎ আপনার একটা কোর্স হয়তো বিদেশে বা অন্য কোনো জায়গায়, অন্য কোনো ইউনিভার্সিটির একটা কোর্স আপনি পড়তে পছন্দ হচ্ছে, সেটাও নিচ্ছে। সেই জন্য যে ভবিষ্যতের দিকে যদি বলা হয় যে এখন থেকে শুধুমাত্রই এনইপিটা ইমপ্লিমেন্ট করার সাথে সাথে কলেজগুলোর তার পরিকাঠামো কেমন আছে, ইউনিভার্সিটির পরিকাঠামো কেমন আছে, আর টিচাররা কোন অবস্থাতে রয়েছে, টিচারদের কি কি ধরনের ট্রেনিং দরকার হয়ে পড়েছে। অনেক টিচার আছে হয়তো কম্পিউটার এই মুহূর্তে সরকণ্ঠ, অনেক টিচার কম্পিউটার খুব ভালো জানেন কিন্তু কম্পিউটার পাচ্ছেন না, তাহলে সে দুটো দিকই ভাবতে হবে। ফিনান্সিয়াল সাপোর্ট, এবং সবটাই যে আমি আবার বলছি যে সবটাই যে সরকার করবে এরকম আমি একদমই আশা করি না। বেশ কিছু জায়গাতে ইনোভেটিভ আইডিয়া টিচাররাই বের করছে, তারাও করছে, এবং ইন্ডাস্ট্রির সাথে বা প্রাইভেট পার্টনারশিপে সেখানেও কিন্তু আগিয়ে যেতে হবে, সেই ধরনের কোলাবোরেশন, এছাড়া কোনো রাস্তা নেই। আমি রিসার্চের কথাই যদি বলি, যে রিসার্চের ক্ষেত্রে আমি রিসার্চটা কার জন্য করব? আগে একটা সময় রিসার্চ ছিল, রিসার্চ করা হতো, পিএইচডি করতো, ছেলেমেয়েরা পিএইচডি করতো, সেটাকে স্পাইরাল করে রেখে দেওয়া হতো বইতে। এই রিসার্চের তো কোনো দামই নেই, লাইব্রেরিতে পড়ে থাকতো কোনো এক সময়। এখন রিসার্চ হচ্ছে যে আপনি সোসাইটির কোনো একটা প্রবলেম দেখছেন। আমি এখনই এখানে একটা দেখছিলাম আপনাদের ওখানে যে মানব পাচার ত্রিপুরার করিডোর হয়ে গেছে, আমরা এটা নিয়ে রিসার্চ করেছি, এটা নিয়ে গবেষণা করেছি, এটা নিয়ে এই রিসার্চের ফাইন্ডিংসটা সরকারের কাছে যদি যায়, সেই রেকমেন্ডেশন যদি হয়, তাহলে এই রিসার্চটা একটা কাজে লাগে। না হলে আমি পিএইচডি করালাম, কেউ একজন পিএইচডি করলো, সরকার থেকে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, আপনারা জানেন যে কি দেওয়া হচ্ছে, কিন্তু সেটা সেই পিএইচডি করে ডক্টরেট হলো, কিন্তু সেই শিক্ষাটা, এই গবেষণাটা এত বছর ধরে যে গবেষণাটা হলো, সেইটা কোনো পলিসি লেভেলে আসতে পারলো কিনা,
সেইটা কোনো কিছু সোসাইটির কোনো চেঞ্জ করতে পারলো কিনা, এই দুটোকে মিক্স করা দরকার। তাই নিউ এডুকেশন পলিসি যেটা শুরু হয়েছে, এখনই কোনো জায়গাতেই আমরা এই পজিশনে নেই, আমরাও রেডি হচ্ছি, চলছে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। যত সামনে অবস্টাকেল রয়েছে তত সেটাকে কাটিয়ে ওঠার জন্য কি করা যায় সেটাও দেখা হচ্ছে। শুধু আমরা না, ইউনিভার্সিটির তরফ থেকেও অ্যাডমিনিস্ট্রেশনও চেষ্টা করছে, কলেজগুলোও নিশ্চয়ই চেষ্টা করছে, ফ্যাকাল্টিরাও আগের থেকে অনেক বেশি আমরা চেষ্টা করছি, অনেক বেশি টাইম দিয়ে শিখছি, স্টুডেন্টরাও আশা করি চেষ্টা করে। কিন্তু ওই ফান্ড, একটু ফিনান্সিয়াল সাপোর্ট, একটু ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টির সংখ্যা একটু বাড়ানো এবং ফ্যাকাল্টিদের আরও উপযুক্ত প্রশিক্ষণ আরও বেশি, এবং শুধু ফ্যাকাল্টি নয়, অ্যাডমিনিস্ট্রেশনেরও প্রশিক্ষণ দরকার, অনেকে ধোঁয়াশা থেকে যাচ্ছে, এবং ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন, এইগুলো যদি সম্ভব হয় তাহলে আমার মনে হয় এটা কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। ঠিক এই বিষয়টা নিয়ে আবারও ম্যাডামের কাছে ফিরে আসছি, মানে কি কি চ্যালেঞ্জেস বা কি কি আমাদের একটু অসুবিধা বলবো না ঠিক, বিকজ চ্যালেঞ্জেসের মতোই হয়তো সেগুলো চলে আসছে। তা ম্যাডাম আপনি কি কি দেখছেন, মানে এই ইমপ্লিমেন্টেশনে কি কি সমস্যা বা চ্যালেঞ্জেস সম্মুখীন হতে পারে? আমি স্যারের পয়েন্ট থেকে একটু নেব যে ওই যেটা ইন্ডাস্ট্রি একাডেমিয়া যেটা ইন্টারফেস বলা হয়, ওটা আমাদেরকে আরেকটু মানে ইমপ্লিমেন্টেশনের লেভেলে ওটার উপরে আরেকটু ফোকাস করতে হবে। বিকজ হাউ টু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট ইট, এটাতে কিছু বিকজ ইন্ডাস্ট্রির নিজের কিছু স্ট্যান্ডার্ডস থাকে, ওদের নিজের কিছু এক্সপেকটেশনস থাকে, অ্যান্ড দে আর নট সাবসিডাইজড, দে ওয়ার্ক অন প্রফিট মোটিভ। তো যদি ইন্ডিভিজুয়ালটা স্কিলড না হয়, ওরা কিছুতেই ওকে রিক্রুট করতে পারে না। বিজনেসের নেচারই হচ্ছে প্রফিট বেসড। তো এখানে যখন সার্ভেতে পাওয়া গেছে যে যখন ইন্ডাস্ট্রিতে জিজ্ঞেস করা হয়েছে সার্ভেতে যে আপনাদের উইচ ইজ ইয়োর মেইন প্রবলেম, ওরা বলেছে উই আর নট ফাইন্ডিং স্কিলড পিপল, দে আর জবস বাট উই ডোন্ট হ্যাভ দ্য, আমাদের কাছে সেরকম উপযুক্ত আমরা মানুষ খুঁজে পাচ্ছি না যারা এই জবের রোলটা ফিট করছে। তার মানে দ্য থিং কামস ব্যাক যে আমাদেরকে ওইভাবে স্কিলটা, যেটা স্যার বললেন স্কিল ম্যাপিং, যে কোথায় কোথায় এখন ইন্ডিয়াতে ধরুন কোন কোন ইন্ডাস্ট্রিতে কি কি স্কিল, এটাকে আমাদের সবচেয়ে সিরিয়াসলি কনসিডার করে এইভাবে মানে কি বলবো ইন স্পিরিট আমাদেরকে এনইপি যদি ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদেরকে এই জায়গাটাতে আরেকটু গুরুত্ব দিতে হবে। তার সঙ্গে সঙ্গে একটা আপনি জানবেন, দুদিন আগে টাটা ওরা বলেছে যে এখানে ওরা একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এস্টাবলিশ করবে হসপিটালিটি সেক্টর। তো যখন এই ওপেননেসটা আসছে, আমরা দেখছি যে ত্রিপুরাতে অ্যাটলিস্ট উই আর গেটিং এই যে আসছে, ইটস এ ভেরি একটা ওয়েলকাম একটা হচ্ছে, যে আমাদের খুব খুশির ব্যাপার যে দে আর কামিং হিয়ার টু এস্টাবলিশ সাচ এ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। আর তার পাশাপাশি লাস্ট একটা বলবো যে আমরা সবসময় একটা লক্ষ্য নিয়ে থাকি যে জিডিপির আমাদের 6% অন্তত এডুকেশন সেক্টরকে দেওয়া হোক, এটা আমরা সবসময় বলে থাকি, কিন্তু কোনো না কোনো কারণে এটা একটু মিস হয়ে যাচ্ছে। তো এনইপি ইমপ্লিমেন্টেশনের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জেস ইজ আমরা কিভাবে ওই এক্সপেন্ডিচারটা আমরা এডুকেশন সেক্টরে করতে পারি। বিকজ এখানে শুধু স্টুডেন্টস না, এখানে টিচাররাও ইনভলভ। অনেক টিচাররা খুবই উইলিং, খুব প্যাশনেট, ডেডিকেটেড, কিন্তু ওদের স্কিলটাই নেই যে ওরা এইভাবে করবে। তো ওদেরকে প্রথম ট্রেন করা, তো এটা শুধু স্টুডেন্টদের নয়, বিকজ সিস্টেমটা নতুন, টিচারদেরকে আমাদেরকে স্টেপ বাই স্টেপ এটাতে রিমডেল করতে হবে। আর তার জন্য আমাদেরকে রেকুইজিট এক্সপেন্ডিচারটা সরকারের তরফ থেকে অন এডুকেশন এটাকে বাড়ানো ছাড়া আই ডোন্ট সি এনি আদার ওয়ে। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। এবার আমি চলে যাব ধৃতি ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনি যদি এই বিষয়ে আরো কিছু বলেন, এই আমাদের যে এই নতুন যে এডুকেশন পলিসি, এটার ইমপ্লিমেন্টেশন বা স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের যে ইমপ্লিমেন্টেশন করা বা সেগুলোকে আবার এইভাবে নতুন করে চালু করা, সেগুলির ক্ষেত্রে আমরা কি কি চ্যালেঞ্জেস গুলো দেখতে পারি? হ্যাঁ, প্রথমেই আমি বলবো স্যার জয়ন্ত স্যার এবং অনিন্দিতা ম্যাডাম যেটা বললেন, একদম আমি একমত তার সাথে, মানে প্রত্যেকটা পয়েন্টের সাথেই আমি একমত। কারণ আমি এই মুহূর্তে বেশ কয়েকটা ইউনিভার্সিটির এই যে ওদের সিলেবাস বদলাচ্ছেন, ওনারা সত্যি ভীষণভাবে চেষ্টা করছেন যে আমাদের যে এই যে নতুন পরিবর্তিত পরিবেশ, ইন্ডাস্ট্রি, যেটা অনিন্দিতা ম্যাডাম বললেন যে ইন্ডাস্ট্রি এক্স্যাক্টলি কি চাইছে। চাকরির অভাব কিন্তু নেই, এটা একটা ভীষণ ভুল নোশন যে চাকরি নেই। চাকরি আছে, কিন্তু স্কিলড মানে কি বলবো রিসোর্স আনঅ্যাভেলেবল মার্কেটে। সেই যে আমরা যেগুলো খুঁজছি, যে স্কিলগুলো খুঁজছি, তাদের অনেকের কাছেই ডিগ্রি আছে কিন্তু সেই স্কিলগুলো নেই। তো আমরা হায়ার করব কিভাবে?
আজকে ডেটে আমি যে ওই অর্গানাইজেশন চালাই তাতেই আমাদের 4 থেকে 5টি রিকোয়ারমেন্ট রয়েছে, কিন্তু আজকে ডেটে মানে অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি জানা রিসোর্স কটা আছে আপনারাই বলুন না। এখন বিভিন্ন যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি থেকে আমাকে ইনভাইট করা হচ্ছে, ওখানে ওনারা ডিপার্টমেন্ট তৈরি করতে চাইছেন। আমি মানে সত্যি যে সমস্যাগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি সেগুলো বলি। প্রথম যেটা দেখছি সেটা ভীষণভাবে পরিকাঠামোর অভাব। স্বাভাবিকভাবেই একটা নতুন টেকনোলজি, সেখানে যা যা প্রয়োজন সেইটা দিয়ে একটা ল্যাব বলুন বা এক্সপিরিয়েন্স সেন্টার বলুন, যেভাবেই বলুন, সেটা তৈরি করার জন্য প্রয়োজনীয় নলেজ এবং অভিজ্ঞতা কোনোটাই নেই। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির যারা আর কি লিডার রয়েছেন, মার্কেট লিডার, তাদের হেল্প ওনাদের নিতে হচ্ছে, ওনারা নিচ্ছেন এবং ভীষণ হাম্বলি ওনারা আমাদের কাছে অ্যাপ্রোচ করছেন যে আপনারা হেল্প করুন। আমরাও, শুধু আমি একা নই, এরকম আমার প্রচুর ইন্ডাস্ট্রি ফ্রেটার্নিটি আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টেকনোলজির জন্য হেল্প করছেন। তার সাথে সাথে যেটা অনিন্দিতা ম্যাডাম বললেন যে ট্রেনারদের ট্রেন করার, আমি যেমন বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আমরা ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রাম তৈরি করছি, কারণ তারা যদি না ট্রেন হন, এন্ড অফ দ্য ডে তারা কিভাবে স্টুডেন্টদের প্রশিক্ষণ দেবেন, তাই না? কারণ ওই যে জয়ন্ত স্যার বললেন না যে আজকালকার স্টুডেন্টরা ভীষণ স্মার্ট, ওরা অনেক কিছুই শিখে আসে। তো আমাদের স্টুডেন্টদের পড়াতে গেলে আমাদের টিচারদের তো সবার আগে ইকুইপড হতে হবে। এই যে ম্যাপিংটা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমিও একদম একমত যে সরকার থেকে যখন এই নতুন প্রকল্প চালু করা হয়েছে, নতুন এডুকেশন সিলেবাস বা সিস্টেম প্রবর্তন করা হয়েছে, তখন সেটা যাতে সঠিকভাবে প্রবর্তিত হয় এবং সঠিকভাবে চালিত হয়, তার জন্য প্রয়োজনীয় বাজেট এবং বাকি সুযোগ সুবিধা দেখার দায়িত্ব কিন্তু সরকারের। তার জন্য যে প্রয়োজনীয় বাজেট এবং মানে অন্যান্য ভাবে সব ইন্ডাস্ট্রিকে বা কলেজকে এনেবল করা, সেটাও কিন্তু সরকারকে দেখতে হবে। এটা একজন ইন্ডাস্ট্রি পার্সন হিসেবে আমারও হাম্বল রিকোয়েস্ট যে আদারওয়াইজ কিন্তু আমরা এই ইকোসিস্টেমটা তৈরি করতে পারবো না। আমার মনে হয় এই 3টি জিনিস আমার কাছে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটা হচ্ছে সঠিক পরিকাঠামো তৈরি, এবং পরিকাঠামো তৈরি করতে হলে এক প্রপার ইন্ডাস্ট্রি পার্সনের সাথে বসে তার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করে তার পরামর্শ নিয়ে সিলেবাস তৈরি করা এবং সেই অনুযায়ী পরিকাঠামো এবং শিক্ষক প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা। এবং তৃতীয়ত ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেডিনেস, ইন্ডাস্ট্রি ভিজিট করা, তারা কি ধরনের কাজ চাইছেন, কি ধরনের প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টে কি ধরনের টেকনোলজি ব্যবহার হচ্ছে, সেই জিনিসগুলোকে দেখার বোঝার সুযোগ করে দেওয়া স্টুডেন্টদের। আর সব শেষে সরকারের থেকে সহযোগিতা তো রয়েইছে। আমার মনে হয় এই দিকগুলোতেই আমি আলোকপাত করতে চাইব। ম্যাডামকে আপনারা এতক্ষণ শুনলেন আমাদের বক্তাদের থেকে আমাদের এই নিউ এডুকেশন পলিসি এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের যেরকম নানা রকমের জিনিস আছে। আশা করছি আমাদের দর্শকদের যাদের হয়তো কিছুটা কনফিউশন, কিছুটা মনে প্রশ্ন ছিল, সেগুলো কিছুটা হলেও হয়তো সমাধান হয়েছে, কিছুটা হলেও আমরা নতুন জেনেছি এই নতুন শিক্ষা পদ্ধতি সম্পর্কে। আমাদের অভিমুখের আলোচনা আজ এই অবধি। ভালো থাকবেন, শুভরাত্রি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।